দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। সমসাময়িক রাজনৈতিক কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের আজকে যে খালাসের রায় হলো সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। এছাড়াও সংস্কার নিয়ে দলগুলোর মতৈক্য আসলে কতদূর সে নিয়েও খানিকটা কথা বলবো। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব মোস্তফা কামাল, তিনি উপবার্তা প্রধান বাংলা ভিশন। আছেন ডক্টর জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, তিনি যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে জনাব এটিএম আজহারকে নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখে আলোচনা শুরু করব। মানবতা বিরোধী অপরাধে এর আগে জামাতের 6 শীর্ষ নেতার ফাঁসি কার্যকর হলেও এটিএম আজহারের মামলা চূড়ান্ত শুনানিতে আগ্রহী দেখায়নি আওয়ামী লীগ সরকার। তবে 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর ফাঁসির দড়িতে মৃত্যুর প্রহর গুনতে থাকা এটিএম আজহার যেন নতুন জীবনের দিশা পান। তার পক্ষে রিভিউ মামলাটি শুনানির জন্য আনা হলে ফের আপিল শুনানির জন্য নির্দেশ আসে সর্বোচ্চ আদালত থেকে। তবে এবারে শুনানিতে একের পর এক উঠে আসে মিথ্যা সাক্ষ্য ও 6 কিলোমিটার দূর থেকে অপরাধ সংঘটিত হবার অবিশ্বাস্য গল্প। অবশেষে মঙ্গলবার আপিল বিভাগ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দিলেন বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন আজহার। শুধু তাই নয়, ফৌজদারি বিচার ব্যবস্থার সব রীতি ভেঙে সাজা দেয়া হয় তাকে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। এ রায়ে তাৎক্ষণিকভাবে সন্তুষ্টির কথা জানায় জামাত ইসলামী। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। এ রায় নিয়ে আগামীতে কোনো প্রশ্ন না তোলার কথা জানিয়েছে প্রসিকিউশন। তাদের দাবি এটি আন্তর্জাতিক মানের একটি রায় হয়েছে। আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরো অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো, এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। দুপুরে এটিএম আজহারের খালাসের রায়ের সংক্ষিপ্ত কপি প্রকাশ করেন আপিল বিভাগ, যেখানে আজহারকে আগের ফাঁসি রায়ের জন্য দুঃখ প্রকাশ করেন আপিল বিভাগ। পরে এই রায়ের কপি পাঠানো হয় ট্রাইব্যুনালে, জারি হয় মুক্তির আদেশ। সে রায়ের কপি যায় গাজীপুরের কাশিমপুর কারাগারে। এটা কাশিমপুর পৌঁছাবে, মানে রাস্তায় যেতে যতটুকু সময় লাগে, তারপরে ওখান থেকে এটা ওরা কার্যক্রম করে ছেড়ে দেবে, মুক্তি দেবে। 2014 সালের ফাঁসি রায়ের পর থেকেই 5 আগস্টের আগ পর্যন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই ছিলেন জামাত নেতা আজহার। শুরুতে জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। এই রায়কে কেন্দ্র করে অনেকগুলো পুরনো প্রশ্ন সামনে আসছে, যে বিতর্কগুলো আগে একভাবে হতো, এখন পট পরিবর্তনের পর আরেকভাবে হচ্ছে, এবং এই রায়কে কেউ কেউ বলছেন ন্যায় বিচার, যেমনটা জামাতের নেতারা বলছিলেন। অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র জোট সহ আরও অনেকেই বলছেন যে চিহ্নিত যুদ্ধাপরাধী একজন মুক্তি পেয়ে গেলেন এই রায়ের মাধ্যমে। আপনি এই ঘটনাগুলোকে কিভাবে বিশ্লেষণ করেন? এই ঘটনাটা, ধন্যবাদ আপনাকে। ঘটনাটা একেবারে স্বাভাবিকভাবে দেখছি আমি। এটাই হয়, যিনি বেনিফিট পান তার কাছে সেটা সুষ্ঠু বিচার, এমনকি ঐতিহাসিক বিচারও। তো আবার সমান্তরালে এই কথাও সত্য, আগের যে বিচারগুলো হয়েছে ওগুলোর প্রশ্নবিদ্ধ ছিল, যেটা জামাত এক ধরনের হত্যাকাণ্ডই বলছে। তাদের অবস্থান থেকে ওই কথা সঠিক। আবার এমন এক সময় হলো এই রায়টা বা এই ফয়সালাটা হলো যখন মানবাধিকার লঙ্ঘন বা গণহত্যার আরেকটি বিচারের দ্বার প্রান্তে আমরা, অথবা উদ্যোগ চলছে, সেটার একটা পর্যায়ে আছে। তো এই ক্ষেত্রে জামাতের যিনি আইনজীবী তিনি বলেছেন ভবিষ্যতে যেন প্রশ্ন না ওঠে, অথবা উঠবে না বলে তিনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন। ভবিষ্যৎ মানে আরও পরে, বর্তমানেই কিন্তু প্রশ্ন উঠে গেছে, আবার উঠাটাই স্বাভাবিক। বিষয়টি স্পর্শকাতর এবং আমাদের ইতিহাসের সাথে অত্যন্ত সম্পৃক্ত। প্রশ্ন যেমন উঠেছে, ক্ষোভ বিক্ষোভ প্রকাশ হয়েছে। তো অন্তত একজন মানুষের জীবন রক্ষা পেয়েছে, মানবাধিকারের প্রশ্নে এটা একটা সংবাদ। কারণ গোটা বিশ্বে মৃত্যুদণ্ড নিয়ে কিন্তু দুই রকমের মতামত আছে। অনেক দেশে এখন মৃত্যুদণ্ডকে অগ্রাহ্য করা হয় বা ঘৃণা করা হয়। তো ওই রকম সময়ে আমরা কিন্তু
24-এর গণহত্যার বিচার করতে যাচ্ছি অথবা প্রক্রিয়ার একটা বিশেষ পর্যায়ে রয়েছে, এই বিচারও কিন্তু এরই মধ্যে প্রশ্নবিদ্ধ। ভবিষ্যতে আরও কোন পর্যায়ে যায় কে জানে সেটা। আপনি বোধহয় খেয়াল করেছেন এরই মধ্যে গুমের কয়েকটি কাণ্ড নিয়ে রাজনৈতিক দুটি দল, বিএনপি এবং জামাত, যদি আমি নামসহ উল্লেখ করি, তাদের মধ্যেও কিন্তু দুই রকম কথা এসেছে। বিশেষ করে বিএনপির নেতা সালাউদ্দিন, আবার জামাতের সাবেক আমিরের ছেলে ব্রিগেডিয়ার আজমি। এমন সব ন্যারেটিভ আসছে যে গুম বলতে আসলে কিছু ছিল না, অথবা থাকলেও সেটার মধ্যে এক ধরনের বৈষম্য ছিল। হাস্যকর কথাবার্তা কিন্তু, যে সালাউদ্দিন সাহেব গুম হননি, সেটা একটা রাজনৈতিক কর্নার থেকে সামনে আনা হয়েছে। খুব সুন্দর স্টোরি তৈরি করা হচ্ছে যে তিনি নিজেই ভারতে গিয়েছেন অথবা তাকে ভারতে নেওয়া হয়েছে। আবার ব্রিগেডিয়ার আজমির ক্ষেত্রে বলা হচ্ছে যে পাকিস্তানি কর্তৃপক্ষীয় একটা ব্যবস্থাপনায় তিনি আসলে ওই রকম গুমের মধ্যে ছিলেন না, আরামে আয়েসে ছিলেন। এমনকি আবার অন্যান্য যাদেরকে গুম করা হয়েছিল তার গুমের সাথে একটু তফাৎ আছে। কীরকম? অন্যরা খুব কষ্টে ছিলেন, উনি একটু আরামে ছিলেন। এগুলো নিয়ে মশকরা করা যায়, কিন্তু তিনি যে নিখোঁজ ছিলেন সেটা তো সত্য। এখন আমি গুম বলবো নাকি অন্য কোনো শব্দ বলবো, এর মধ্য দিয়ে আমরা গুম, খুন এগুলোকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। এর মধ্যে খুন নিয়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের ঘরানা থেকে অথবা বিচ্ছিন্নভাবে শেখ হাসিনার যেই অডিওগুলো আসে, বা সর্বশেষ ওবায়দুল কাদেরের যেই একটি কিচ্ছা এসেছে আমাদের সামনে, ওখানে আপনি খেয়াল করে দেখেন একটু অগ্রাহ্য করা হয়েছে। আর প্রকাশ্যেই বলা হচ্ছে যে এসব হত্যাকাণ্ডে 24-এর যে আন্দোলনকারী তাদের সম্পৃক্ততা ছিল। অর্থাৎ বিষয়টাকে এমনভাবে হালকা করা হচ্ছে যেটা আমাদের গোটা বিজয়কে কিন্তু এক অর্থে প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। সর্বশেষ ওবায়দুল কাদের যে কিচ্ছাটা সাজিয়েছেন অথবা যে কিচ্ছাটা আমাদের সামনে এসেছে নাটকীয়ভাবে, তো এই ধরনের নাটক লিখতে ভাই কাগজ লাগে, কলম লাগে, কলমের ভিতরে কালিও লাগে। তো তাদের এগুলো ঠিক ঠিকানা ছিল কি না আমরা কিন্তু এক ধরনের গল্পের মতোই শুনলাম গত দুদিন ধরে, বেশ আলোচিত, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। তো এই ধরনের ওনার যে কয়েকটা বাক্য আমি শুনেছি বা শব্দ শুনেছি অনেকটা আগের মতোই। একটা প্রশ্ন ছিল কোনো আফসোস আছে কিনা, দুঃখ আছে কিনা বা ব্যথিত কিনা, তিনি মোটা দাগে যেটা জানিয়েছেন না ওই রকম ভুল তারা করেননি বা দুঃখিত হওয়ার মতো ওই রকম কিছু ঘটেনি। তো এই সারসংক্ষেপটা কি দাঁড়ায় এগুলো যোগ করলে? আজ যেরকম একজনের জীবন বেঁচেছে এই জন্য উল্লাস আছে, আবার এর বিপরীতে ক্ষোভ বিক্ষোভও আছে। তো যোগফলটা ভালো না। একইভাবে ভবিষ্যতে যখন এই বিচারগুলো প্রশ্নবিদ্ধ হবে সেই আশঙ্কা তো তৈরি হয়েছে। এর মধ্যে যেভাবে আমরা সমানে ফ্যাসিস্ট সাজাচ্ছি, যাকে পছন্দ হচ্ছে না তাকে সেই ফ্যাসিস্ট, যেটা কিন্তু আগের একটা নমুনা। যাকে পছন্দ হতো না সেই জঙ্গি অথবা জামাত অথবা শিবির। তো একই ন্যারেটিভ কিন্তু এখনো, ওইটা আমাদেরকে একটা বাজে বার্তা দিচ্ছে এবং একটু উদ্বেগও জাগাচ্ছে। জি, ধন্যবাদ। জনাব আলাউদ্দিন, আপনার কাছে আসতে চাই। জামাত ইসলামের সাথে জুলাইয়ের পরপর ক্ষেত্র বিশেষে কিছু কিছু মিল পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে এসে মনে হচ্ছে একটা দূরত্ব তৈরি হচ্ছে এনসিপির সাথে জামাতে ইসলামের, এবং এই যে রায়কে কেন্দ্র করে এই মুহূর্তে মূলত বাম ছাত্র সংগঠনগুলো, গণতান্ত্রিক ছাত্র জোট যারা নিজেদেরকে বলছে, তাদের একটা অবস্থান তারা জানিয়েছে, মশাল মিছিলও তারা করেছে। এনসিপির আসলে এই রায়গুলো বা বিচার প্রক্রিয়া নিয়ে আপনাদের অবস্থানটা কি? এবং মুক্তিযুদ্ধের ব্যাপারে আপনাদের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না বা প্রশ্ন করার সুযোগ নেই। অন্যদিকে এই প্রশ্নের আদতে দিনের শেষে মীমাংসার দিকে আমরা এগোতে পারছি কিনা সেটার ব্যাপারেও আপনার মতামতটা জানতে চাই। ধন্যবাদ। এনসিপি বর্তমানে এই মুক্তিযুদ্ধ, জামাত ইসলামী কিংবা জামাত ইসলামের সাথে এনসিপির সম্পর্ক নিয়ে কিছু বলার আগে আমরা পুরো যেই প্রসেসটা যেটা 2012 সালে শুরু হয়েছিল আমরা দেখেছি, সেটা নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি, আমরা দেখতে পাবো যে এখানে বিচার বিভাগ তার যেই রায় ছিল সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু সেখানে গণজাগরণ মঞ্চ সংগঠিত হয়েছিল। সেক্ষেত্রে আমরা অনেকেই বলছি এবং ওই সময়ের বিপরীতে শাহবাগ, সাপ্লাই, এখানে আপনার যারা বাংলাদেশের ইসলামী শক্তিগুলো আছে তারাও একত্রিত হয়েছিল। তো বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকে বিভক্ত করার একটা চেষ্টা ছিল এবং সেই চেষ্টায় কিছুটা সফল হওয়ার প্রেক্ষিতে কিন্তু জন্ম হয়েছিল এখানে ফেসিবাদের, যেই ফেসিবাদ বাংলাদেশের পরবর্তী সাধারণ মানুষের
যে ন্যূনতম চাওয়া একটি গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন, যার মাধ্যমে এখানে শাসক গোষ্ঠী দায়িত্বে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, সেটা কিন্তু এখানে আপনার অনুপস্থিত ছিল। এবং স্বাভাবিকভাবেই এই বিভাজনের মাধ্যমে, বিভাজনের কারণে কিন্তু সেই প্রক্রিয়াকে অথবা সেই ধরনের নির্বাচন ছিনতাইকে ঠেকিয়ে দেওয়া যায়নি। এখন আমরা যদি বলি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে কি ঘটেছে, গণ অভ্যুত্থানটা মূলত এখানে ছিল শাসকের বিরুদ্ধে শাসিতের, আপনার জালিমের বিরুদ্ধে মজলুমদের একটা আপনার অভ্যুত্থান। এক্ষেত্রে জামাত ইসলামী, ছাত্র শিবির প্লাস বিএনপি, সাধারণ মানুষ, আপনি যদি দেখেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষণে ক্ষণে তারা কাউকে শিবির ট্যাগ দিয়ে, কাউকে ছাত্রদল ট্যাগ দিয়ে, কিংবা কাউকে নিষিদ্ধ কোনো সংগঠন ট্যাগ দিয়ে তাদেরকে আপনার ক্যাম্পাস থেকে বের করা হয়েছে, তাদের উপর নির্যাতন করা হয়েছে। এর প্রেক্ষিতে যদি দেখি যে 24-এ মূলত সবগুলো একটা মোহনায় এসে মিলিত হয়েছিল, সব মজলুম একটা জায়গায় এসে মিলিত হয়েছিল, কিন্তু এটা কোনো আদর্শিক মিলন ছিল না। অথবা এটার মাধ্যমে যে এনসিপির বর্তমান যে নেতৃত্ব আছে, কিংবা আমরা যারা আন্দোলনে গিয়েছিলাম, আপনি যখন আন্দোলনে গিয়েছিলেন আপনারা জানতেন সবাই যে এখানে একই আন্দোলনে জামাত ইসলামী আছে, একই আন্দোলনে এখানে অনেকগুলো নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিবর্গ আছেন, বিএনপি আছেন, কিন্তু তখন কিন্তু এটা জাতীয় ঐক্য সৃষ্টিতে অথবা একটি জালিম শাসকের বিরুদ্ধে ঐক্য সৃষ্টিতে বড় ধরনের কোনো অন্তরায় হয়নি। তারপর যেটা হয়েছে, স্বাভাবিকভাবেই গণঅভ্যুত্থানের পর যখন গণঅভ্যুত্থানকারী শক্তি বিজয়ী হলো, বিজয়ী হওয়ার পর তারা তাদের যে আদর্শিক অবস্থান, ধীরে ধীরে অবস্থানগুলো ক্লিয়ার হওয়া শুরু করলো। এই ক্লিয়ার হওয়ার প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখি যে আপনি যেটা বললেন যে এনসিপি একটা সময়ে জামাত ইসলামের সাথে একাত্ম ছিল, কিংবা জামাত ইসলামের অনেকেই এনসিপির সাথে যুক্ত ছিল। এটা একটা যদি একটু ব্যবচ্ছেদ করেন, দেখবেন যে আমরা কিন্তু সমাজে কারা বিএনপি করে, সে যতই আপনার পালিয়ে থাকুক না কেন, এটা সমাজে চিহ্নিত যে উনি বিএনপি করেন, কিংবা অন্যান্য দল করেন, জাতীয় পার্টি প্লাস আদার্স। কিন্তু জামাত ইসলামীতে যারা যুক্ত আছেন, কিংবা ছাত্র শিবিরের রাজনীতিটা এমন রাজনীতি, এই রাজনীতি কিন্তু ক্যাম্পাসে একই সাথে পড়াশোনা করছে, বছরের পর বছর একই সাথে হলে থাকছে, একই সাথে আড্ডা মারছে, ঘুরছে, কিন্তু কেউ জানছে না যে কে এখানে শিবিরের রাজনীতি করছে। তো এই সুযোগে আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরপর এখানে তারা একত্রিত হয়েছিল, এবং স্বাভাবিকভাবে একটা সময় যখন দেখেছে তারা আসলে এই অভ্যুত্থানের লিগ্যাসি হাতে পাওয়ার পরপরই তারা তাদের স্বনামে, তাদের স্বপরিচয় আবির্ভূত হওয়া শুরু করে। তখন থেকে কিন্তু মূলত বিভাজনটা সৃষ্টি পায়। এখানে এই বিভাজনটাকে কখনোই গণঅভ্যুত্থানের পূর্বকার যেই বিভাজন, সেই বিভাজনের প্রেক্ষিতে যেমন দেখা যাবে না, পাশাপাশি এই বিভাজনের সাথে 71 প্রশ্নকেও গুলিয়ে ফেলা যাবে না। কারণ 71 প্রশ্ন, আমরা বারবার বলছি 71 প্রশ্ন এটা একটা মীমাংসিত প্রশ্ন, এবং এটা নিয়ে আমরা কোনোভাবে কোশ্চেন করতে পারবো না। আর যদি এনসিপি রাজনীতির কথা বলি, এনসিপি রাজনীতির ভিত্তি আমরা বলেছি 71, এবং এর পূর্বকার যেই এই অঞ্চলের মানুষের যে সংগ্রাম 47-এর মাধ্যমে এখানে যে একটা মানচিত্র তৈরি হয়েছে, যে মানচিত্রের প্রেক্ষিতে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে আছি। আমরা 47-71 এর প্রেক্ষিতে 71-এর যে অর্জন, সেই অর্জনটা যখন আবার একটি ফেসিস্ট দলের কাছে, একটি শক্তির কাছে কক্ষিগত হয়ে গিয়েছিল, সেটাকে পুনরুদ্ধারের সংগ্রাম কিন্তু ছিল 2024। সো আমরা এখন বলছি যে বারবার যে এই যে টোটাল যে ঘটনা, এই ঘটনার মাধ্যমে যে গণঅভ্যুত্থানকারী যে শক্তি এবং পাশাপাশি এনসিপির যে রাজনীতি, ঘোষিত মধ্যপন্থা রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়নি, এবং মধ্যপন্থা রাজনীতি এখনো বজায় আছে। আরেকটা বিষয় যদি বলেন যে আপনি যেটা বললেন যে আদালতের এই রায়, আমরা বারবার বলছি যে শুধু এই রায় না, আমরা গণঅভ্যুত্থানের আগে যেই রকম আদালত দেখেছিলাম, গণঅভ্যুত্থানের পরেও কিন্তু আপনি দেখবেন যে এখানে একটা বিশেষ গোষ্ঠীর মানুষের কাছে অথবা বিচারকদের কাছে, অথবা আমরা দেখি যে মানে বিশেষ শক্তির কাছে আদালত জিম্মি হয়ে গিয়েছে। আমরা মনে করি যে এখানে যে সংস্কার, পরবর্তী বাংলাদেশে বিচার বিভাগের একটি আমূল সংস্কার হবে, তার মাধ্যমে প্রকৃতপক্ষে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ। ডক্টর জাহিদ, আপনার কাছে আসি। মুক্তিযুদ্ধ বাংলাদেশের মীমাংসিত প্রশ্ন, এটা বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় বলা হলেও কেন যেন ঘুরে ফিরে এটা একটা প্রশ্ন হিসেবেই উঠে আসে, এবং এটা নিয়ে রাজনীতি হয়, এটা নিয়ে বিভাজন এখনো তৈরি হয়। এর কি কোনো শেষ দেখেন বাংলাদেশে? ধন্যবাদ। আমি শেষ দেখি না কেন সেটা পরে আসবো। তার আগে একটা আজকের রায় নিয়ে কয়েকটা কথা। নিশ্চয়ই। মনজুর, আপনি খুবই প্রতিষ্ঠিত একজন আইনজীবী, জুডিশিয়াল প্রসেস আপনি আমার চাইতে অনেক ভালো জানেন। কিন্তু আমরা যতটুকু বুঝি বাইরে থেকে, একটা আদালত রায় দেয় তার সামনে উত্থাপিত যে প্রমাণ, দলিল, সাক্ষ্য, এটার ভিত্তিতে। সো এনাদের বিরুদ্ধে যেভাবে তথাকথিত বিচার করা হয়েছিল, এটা খুবই মর্মান্তিক। এটা আসলে বিচারের কোনো লিস্ট স্ট্যান্ডার্ড ফলো করা হয় নাই। আমরা ওই সময় থেকেই এই জিনিসগুলো নিয়েও জানি, স্কাইপ কেলেঙ্কারি, সুখরঞ্জন বালি, মানে যা ইচ্ছে তাই করা হয়েছে। মিস্টার এস.কে. সিনহা তার বইতে লিখেছেন কি হয়েছে। কিন্তু একটু এখনকার সেন্টিমেন্টের বাইরে একটা কথা আমি একটু বলতে চাই। যাদের বিচারের নামে প্রহসন হয়েছে, অন্যায় হয়েছে তাদের উপরে, কিন্তু এদের কারো কারো বিরুদ্ধে তো আমরা খুব ছোটবেলা থেকে জানি তাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু ছিল।
আমরা ওই সুযোগটা হারালাম যে বাংলাদেশে একটা জেনুইন এবং ফেয়ার ট্রায়ালের মাধ্যমে, জেনুইন ডকুমেন্টস এবং সাক্ষীর মাধ্যমে একটা ট্রায়াল, যাতে তারা নির্দোষ প্রমাণিত হতে পারতেন অথবা কেউ কেউ অ্যাকিউজড হতে পারতেন। খেয়াল করি এই ধরনের একটা বিচারের কারণে না এই জিনিসটাকে এখন পুরোপুরি ওয়াইপ আউট করার চেষ্টা করা হচ্ছে। এরা কোনোদিন কিছু করেননি, এদের সাথে কোনো এই ধরনের কোনো রকম কোনো কিছু সম্পৃক্ততা ছিল না, হুইচ ইজ নট কারেক্ট। সো আজকের রায়ের পর আমার কাছে এটা বারবার মনে হচ্ছিল ইতিহাসের প্রয়োজনে কোনো একদিন আমাদের এগুলো রিইনভেস্টিগেট বা নতুন করে একটু দেখা দরকার হতে পারে। আমি শুনেছি যে কোনো কোনো জায়গায় ক্লোজড মামলারও নতুন করে আবার ইভেন এই ধরনের ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রেও সুযোগ থাকে, আমাদের দেখতে হবে। দেখতে হবে কারণ এটা আসলে সুরাহা হয়নি। সুরাহা কেন হয়নি? ৭১ মীমাংসিত ইস্যু যদি আমরা বলি, এটা আসলে পুরোপুরি ঠিক না একটা কারণে মেজরিটির কাছে ৭১ মীমাংসিত ইস্যু, মেজরিটি মানে খুব বড় মেজরিটির কাছে। কিন্তু কারো কারো কাছে আমরা যদি স্পেসিফিকলি বলি, জামাতের কাছে ৭১ এখনো মীমাংসিত ইস্যু না। আমি উদাহরণ দিই, জামায়াতের আমির নভেম্বর মাসে লন্ডনে গিয়েছিলেন সফরে। সেখানে তিনি একটা সভায় বলছেন ১৯৭১ সালে জামায়াত যদি ভুল করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে আমরা ক্ষমা চাইব। খেয়াল করেন, ওনারা ভুল যদি করেন, ওনারা আজকে এখনো কনফার্ম না এবং সেটা প্রমাণিত যদি হয় সন্দেহাতীতভাবে। জামায়াত অপরাধ করেছিল কিনা, মানে ফৌজদারি অপরাধ, সে প্রশ্ন কেউ তুলতে পারে, সে ওয়ার ক্রাইম করেছে কিনা, সে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছে কিনা। কিন্তু জামাত যে পলিটিক্যালি পাকিস্তান মিলিটারির পক্ষে ছিল এটা তো জামাত অস্বীকার করেনি, তাদের একটা ব্যাখ্যা আছে। কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। আপনি ২৫শে মার্চের আগ পর্যন্ত পাকিস্তান একত্রে থাকুক চাইতে পারেন, আমরা অনেকে হয়তো জানিই না। ১৯৭০ সালে যখন কলাগাছ নৌকায় দাঁড়ালে জিতছিল, তখনও ৭৪% মানুষ নৌকায় ভোট দিয়েছে পূর্ব পাকিস্তানে, ২৬%, 1/4 অফ দ্য পিপল। তখন তো স্বাধীনতার আলাপ হয় নাই, ৬ দফার ভিত্তিতে মুজিবকে আমি পাকিস্তানের প্রাইম মিনিস্টার বানাবো, সেটাও 1/4 অফ দ্য পিপল অফ দিস ইস্ট পাকিস্তান তাকে ভোট দেয় নাই তো। সুতরাং আপনি পলিটিক্যালি চাইতেই পারেন যে পাকিস্তান একত্রে থাকুক। যখন কিন্তু ২৫ তারিখে ক্র্যাকডাউনের পরে এবং পরবর্তীতে যে জেনোসাইডের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপরে জেনোসাইড চাপিয়ে দিয়ে যেভাবে পাকিস্তানকে একত্র রাখতে চেষ্টা করেছে পশ্চিম পাকিস্তানিরা, সেটাকেও কি আপনি নৈতিকভাবে সমর্থন করতে পারেন? যদি নৈতিকভাবে এটা সঠিক হয়ে থাকে, আপনি যদি মনে করেন, তাহলে আজকে আমরা কিছু সাংবাদিককে বলছি না যে তারা এই ফ্যাসিবাদের দোসর, যাদেরকে বিচার চাইছি, তারা কি শেখ হাসিনার সাথে বন্দুক নিয়ে নেমেছিল, আওয়ামী লীগের সাথে নেমেছিল? নামেননি তো। তাহলে শেখ হাসিনার যে বিভৎস শাসন, তার সম্মতি উৎপাদনকে আমরা একটা ক্রিমিনাল অফেন্সের মতোই দেখছি। তাই যদি হয়ে থাকে ৭১-এর ওই অপরাধ শেখ হাসিনার অপরাধের চাইতে ১০০০ গুণ বেশি, লক্ষ গুণ বেশি, তখন তাকে যারা সম্মতি উৎপাদন করার চেষ্টা করেছে সেটাও বিরাট ক্রাইম। তো এখন যেটা দাঁড়ালো, এখনও তো ওনারা আসলে এটা যদি কিন্তু দিয়ে কথা বলছেন, কারণও আছে। ওনারা যদি বলেন এটা আমরা করেছি, এই ভুল ক্ষমা চাই, এই ভুলটারও ক্ষমা হয় কিনা আমার সন্দেহ আছে। আবারও বলছি, ক্রিমিনাল অফেন্সের আলাদা হিসাব, এই যে নৈতিকভাবে পলিটিক্যালি তারা সাপোর্ট করছেন, সেই কারণে আমি মনে করি এটা মীমাংসিত বিষয় এই 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 রাজনৈতিক দলটার কাছে আসলে হবে না। যদিও আর খুব অল্প দিন আছে যখন জামায়াতের নেতৃত্বে ইভেন যারা আসবেন তাদের জন্ম হয়েছে পরে এমন হবে, অথবা শিশু, যেমন ধরুন এখন ডক্টর শফিক যিনি আছেন, যিনি এই কথাগুলো বলছেন, ওনার বয়স কত ছিল ওই সময়, তাই না? উনি মাইনর ছিলেন, উনি তো অ্যাডাল্ট ছিলেন না, অ্যাটলিস্ট আমি যতদূর বুঝি ওনার বয়সের যে হিসাব আমি গ্রোসলি দেখি, সম্ভবত অ্যাডাল্ট ছিলেন না। তো তাহলেও কিন্তু উনি এই লেগাসিটা কিন্তু নিচ্ছেন। 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর দেখা যাবে জামায়াতের নেতৃত্বে যিনি আছেন, যার জন্ম স্বাধীনতার পর হয়েছে, কিন্তু ওনারা কিন্তু এটা হোল্ড করছেন। শুধু সেটা না, আমি চিটাগংয়ে যে কলেজটায় পড়েছি ওখানে ছাত্র শিবির ছিল, আমি দেখেছি শিবিরের যে ইয়াং পিপল যাদের জন্ম হয়েছে স্বাধীনতার পর, তারাও কিন্তু এই জিনিসটাকে সমর্থন করছে, তারা একইভাবে সমর্থন করছে এবং তারা ওই যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছে। সে কারণে আমি মনে করি এটা আসলে মীমাংসিত ইস্যু হবে না, এবং যতদিন জামায়াত এই কাজটা করবে না, এটাকে তার বিরুদ্ধে রাজনীতির জন্য ইউজ করা হবে, এটাই নিয়ম, এটা একটা বিরাট ব্যাপার, এইটাই হিসাবটা হবেই। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইসমানী মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব মোস্তফা কামাল আপনার কাছে। আজকে দৈনিক সমকাল একটা প্রতিবেদন করেছে এবং তারা দেখিয়েছে আসলে কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।
সেখানে প্রধানমন্ত্রীর 2 বার নির্বাচিত হওয়া থেকে শুরু করে নির্বাচন পদ্ধতি, প্রধানমন্ত্রীর দলীয় প্রধান হতে পারা না পারা ইত্যাদি অনেকগুলো বিষয় তারা এনেছে এবং দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি রাজি হচ্ছে না। এর পাশাপাশি জামাত এবং এনসিপি হয়তো অনেকগুলো ক্ষেত্রেই তারা একমত আছে এই সংস্কারগুলোর ব্যাপারে। এতে কি এমন ধারণা তৈরি হতে পারে যে বিএনপি আসলে সংস্কারগুলো করতে দিচ্ছে না, নাকি এর আরেকটা বৃহত্তর ছবি রয়েছে? জি, একটা বৃহত্তর ছবি অবশ্যই রয়েছে। তো ঐকমত্য কমিশন থেকে একটা প্রবণতা আমরা খেয়াল করছি, সেটা প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা খেয়াল করেছিলাম। তিনি বলেছিলেন যে কে কি চান ওটা পরিষ্কার করে একটু লিখে দেন, না চাইলে ওটাও লিখে দেন, আমরা জনগণকে একটু জানিয়ে দেব। কথা কিন্তু খুবই সুন্দর। ঐকমত্য কমিশনের সাথে যে কয়েকটা বৈঠক হয়েছে, একটা প্রবণতা খেয়াল করা গেছে যে তারা কি কি চায় না ওগুলো একটু বেশি করে প্রকাশ করার একটা প্রবণতা আছে। সেটা বোধহয় খুব প্রত্যাশিত ছিল না। কিছু বিষয় কিন্তু আসলে হিডেনে থাকে, রাজনৈতিক বিষয়ে সব প্রকাশ করতে নেই। তো এই সমকাল সহ যারা এই সংবাদটিকে পিক করেছে তাদের সোর্স কিন্তু ঐকমত্য কমিশন। এই দিক থেকে যখন বলা হয় যে জানিয়ে দেব, এটা শিশু শ্রেণীতে হয়। শিক্ষকরাও কখনো কখনো বলেন দুষ্টামি করলে তোমার আম্মুকে বলে দেব, আবার আম্মুরাও কখনো কখনো বলেন স্যারকে কিন্তু জানিয়ে দেব। এই যে প্রবণতাটা, এটা মানায় না খুব একটা। ওই ক্ষেত্রে তারপরও একটু পজিটিভ দিক এখানে, যে জনগণকে জানিয়ে দেব, সবাই জনগণকে ভরসাই দিচ্ছেন। তো বিএনপি বোধহয় সম্ভবত একটু কৌশলী হয়ে আজকে যেটা বলেছে যে এরকম চলতে থাকলে সহযোগিতা অব্যাহত রাখা বোধহয় কঠিন হয়ে যাবে। অর্থাৎ এটা আঘাত দৃষ্টিতে কিন্তু একটা জবাব। ঠিক তার কিছুদিন আগে বিএনপি কাছাকাছি কথা বলেছে যে কষ্ট হচ্ছে সমর্থন রাখতে, রাস্তায় নামবে, এই ধরনের কথাও এসেছে। তো এগুলো না করে, যেহেতু কাজ আরো সামনে আছে, ওই সময় এগুলো প্রকাশ করাও যেত, না করাও যেত। কিছু বিষয় হিডেনে অবশ্যই রাখা উচিত ছিল। তবে যখন প্রকাশ পেয়েই গেছে, বিএনপির দিক থেকে এখন পর্যন্ত কোনোটা অস্বীকার করা হয়নি। তার মানে আমরা ধরেই নিতে পারি যে বিষয়বস্তুটা এরকমই। তো এরকমটা থাকলে সেটা তো রাজনীতিবিদদের সম্পর্কে গড়পড়তে একটা ধারণা আছে যে তারা কথা দিয়ে কথা রাখেন না, যেরকমটা বলেন বাস্তবে সেটা করেন না। তবু এবার যখন অন্তত কথা দেওয়ার একটা অভ্যাস হয়েছে, কথা রাখবেন এই কথা এখনো দেননি, তো কথা দেওয়ার অভ্যাস হয়েছে, ওই চর্চাটা যদি থাকে, তো আবার কোন পর্যায় থেকে, সরকারের থেকে নয় কিন্তু, বিএনপি আরো বছর 3 আগ থেকে এই সংস্কারের কথাগুলো বলে আসছিল। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, আবার রাজনৈতিক ময়দানে একটা আলাপ ছিল যে একই ব্যক্তি সংসদেরও প্রধান, দলেরও প্রধান, সরকারেরও প্রধান, এরকম নানান প্রধান তিনি। এত প্রধান একজনের হওয়া ঠিক কিনা। এর মধ্যে কিন্তু আবার প্রশ্ন যখন এসেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তখনও কিন্তু প্রশ্ন ছিল, যেটার ফয়সালা হয়নি, যে কোন কক্ষে কে থাকবেন। তো এরকম একটা ঝুলন্ত অবস্থার মধ্যে সামনে যখন এই বিষয়গুলো এসেছে, আমরা আশা করব পরবর্তী বৈঠকে এগুলো আলাপ হতে পারে। আবার আমি শুরুতে যেটা বলেছিলাম যে আলাপ না হওয়া ভালো, কিন্তু পরিস্থিতির অনিবার্যতা এই মুহূর্তে বলছি আলাপ হওয়াই ভালো। কিন্তু এই আলাপের মধ্যে না থেকে আমরা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছি, আর অন্যদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে মূলত সরকার। কোন দিকে চলে যাচ্ছে? কখনো নিয়ে যাচ্ছে এনবিআরে, যেই সময় এনবিআর 12 মাসের মধ্যে একটি মাস যেই পরিশ্রম করে মে মাসে, বাকি 11 মাসে এত পরিশ্রম করে না, কারণ সামনে 5-6 দিন পর বাজেট। খেয়াল করে দেখুন, এই সময় এনবিআর অকর্মণ্য, একদম কোনো কাজ নাই একটা মাস, অথচ আপনি বাজেট দিবেন 4-5 দিন পর। যেই সময়ে নির্বাচনের কথা আলোচনা হচ্ছে, নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কারা? শিক্ষকরা, বিশেষ করে প্রাইমারি শিক্ষকরা, তারা গতকাল থেকে আন্দোলনে। এগুলো খুব খেয়াল করবার মতো বিষয়। আবার সমসাময়িক সময়ে ওই উৎপাত আবার সচিবালয়ে একটাও কিন্তু জরুরি ছিল না। ব্যাখ্যা আছে বিভিন্ন রকম। একটা কথা বলা হয়, পুরান ঢাকা অঞ্চলে বেশি বলে যে চুলকানি, কিন্তু এটা খোঁচাইতে খোঁচাইতে আপনি এটা ফোঁড়া বানিয়ে দিলেন। হয়তো ফয়সালা হবে, ফোঁড়া গালবেন, চিৎকার দিবে। সচিবালয়ে 4র্থ দিনের মতো এসে একটা ব্রেক পড়েছে, আগামীকাল কিছুটা বিরতির মতো বা স্থগিতের মতো। ফয়সালা হলো না তো। কিছুদিন আগে আমরা দেখলাম জগন্নাথের ঘটনাটাও কিন্তু অনেকটা তাই, 3 দিন 4 দিন পর। অন্যদিকে বলতে আপনার প্রশ্ন করেছেন কোন দিকে, মাঝে দিয়ে আমাদেরকে নগর ভবনে নিয়ে যাওয়া হয়েছে, যে গোটা বাংলাদেশটা ওখানেই। এগুলো কিন্তু একদম হাতে ধরে তৈরি করা ইস্যু।
তো এতে করে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে যে নির্বাচনের চেয়ে কি এগুলো বেশি গুরুত্বপূর্ণ অথবা এগুলো কি বেশি সাবজেক্টিভ? ওই নিষ্পত্তি কিন্তু হয় না, ওই প্রশ্নের জবাবটা পাওয়া যায় না। যেটা বিএনপির সাথেও যেটা করা হয়েছে সর্বশেষ, বিএনপি 3 জন উপদেষ্টাকে বিষয়ে তাদের আপত্তি আছে, দেখা গেল তাদের একজনকে ওখানে বসিয়ে রাখা হলো। বিষয়টা অনেকটা এরকম, আমার ছেলের বিরুদ্ধে আপনি অভিযোগ নালিশ নিয়ে আসছেন, আমি আমার ছেলের কোলে নিয়ে আপনার সাথে কথা বলছি, আমাদের কিছুক্ষণ ছেলেটার ভিতরের রুমে রাখা যেত। অর্থাৎ আমি একটা মেসেজ দিচ্ছি যে আপনার কথা আমি শুনছি না। তো বিএনপির মতো একটা বড় দল যদি ওখানে আঘাতপ্রাপ্ত হয়, এটা তো দেশের জন্য ভালো না, এমনকি সরকারের জন্য ভালো না। আরেকটা খুব স্পষ্ট বিষয়, আগস্ট থেকে সেটা শুরু হয়েছে, সম্প্রতি আরও ম্যাচিউরড, যে যেই কর্নার থেকে অর্থাৎ সেনাবাহিনীর পর্যায় থেকে সাধারণত কথা আসে কিছু জার্গন মিলানো, যেগুলো আমরা সবাই বুঝি না, কিন্তু এবার তাদের কথা অত্যন্ত পরিষ্কার, ক্লিয়ার এবং লাউড। বরং সরকারের দিক থেকে কথাবার্তা কিন্তু একটু জড়তা আছে, কোনো কথাই পরিষ্কার করা হচ্ছে না। সর্বশেষ বিএনপির সাথে যে বৈঠকটা হয়েছে বা অনিবার্য করেন এই বৈঠকটা, কোথাও একটা গন্ডগোল পাকলে একটা ঐক্যের সেশন আমরা কিন্তু দেখি, লাইন ধরে সবাই দাঁড়ান, একটু করে হাসেন, একটা ফটো সেশন হয়, এই ছবিটা চলে যায়, কি যে ঐক্য আবার হয়ে গেছে। তো কখন ঐক্যটা হয়? দেখা যাচ্ছে যে ঘটনাচক্রে বলতে বাধ্য হচ্ছে, মনে যেন ঐক্য রক্ষা করার একটা দায়িত্ব শেখ হাসিনার আছে। তিনি মাঝে মধ্যে একটা উল্টাপাল্টা কিছু বলেন, সবাই একটা সেশন গিয়ে করেন। সর্বশেষ এখানে ওবায়দুল কাদের সামিল হয়েছেন। তো নমুনাটা কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো ঠেকছে না। তার উপর এনসিপির সাথে বিএনপির যেসব বাক্য বিনিময় হচ্ছে গত কয়েকদিন, 3-4 দিন ধরে টানা, একদিন একটা হচ্ছে, এমন সব ভাষা প্রয়োগ হচ্ছে, তারাও করছে, বিএনপিও করছে। এতে করে ভক্তির জায়গাটায়ও ঘাটতি, আবার শ্রদ্ধার জায়গাটায়ও ঘাটতি। এটাও কিন্তু আমাদেরকে একটা লাল সংকেত দিচ্ছে। আলাউদ্দিন, আপনার কাছে ফিরে আসি। শুরু থেকেই বলা হচ্ছিল এই সংস্কার প্রক্রিয়াটা আসলে একটা ঐকমত্যের মাধ্যমে করতে হবে। এই মুহূর্তে বিএনপি এনসিপির যে দূরত্ব, পাল্টাপাল্টি উপদেষ্টাদের পদত্যাগের দাবি, সব মিলিয়ে এই লড়াইয়ে কি সংস্কারের আলোচনাটাই চাপা পড়ে যাচ্ছে? কিছু ক্ষেত্রে এটা সত্য যে আমরা ইভেন আপনি যদি টক শোতেও দেখেন, আমরা দেখি বাদানুবাদে বেশি লিপ্ত হওয়াটাকেই একটা ফ্যাশন কিংবা আগের ধারাবাহিকতার চর্চা বলে এখন মনে করা হচ্ছে। মূলত গণ অভ্যুত্থানের পর এখানে যারা উপস্থিত আছেন, যারা এখানে বিদ্যমান আছেন সমাজে, সবাই বিজয়ী শক্তির অংশ। তাদের একটা মানে কমন গোল হলো যে আগামীতে যে আমরা খেলবো, আমরা যদি নির্বাচন কিংবা আদার্স অথবা আমরা মানে যে কোনো ব্যবস্থাকেই, যে রুল অফ গেম যেটা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আমরা রিভাইভ করব, সেটাকে আমরা চেঞ্জ করব, সেটাকে আরও বেশি ডেমোক্রেটিক করব, যেটা ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করব, যাতে পরবর্তীতে গণতন্ত্র বারবার হোঁচট না খায়। এখন এমন একটা অবস্থা হয়েছে যে হ্যাঁ, কিছু জায়গায় বিএনপির সাথে এনসিপি, জামাত ইসলামী কিংবা অন্যান্য যে দলগুলো আছে তাদের এখানে অনৈক্য আছে, সত্য। কিন্তু মুস্তফা কামাল ভাই যেটা যথাযথভাবে বললেন, যে এই রিপোর্টটা সমকালে এসেছে, সমকালে রিপোর্ট দেখে মনে হবে যে 13টা সংস্কার প্রস্তাবের মধ্যে বিএনপি তো 11টাতেই এখানে দ্বিমত প্রকাশ করছে, কিন্তু এটা কিন্তু মৌলিক সংস্কার। মানে এখানে আরও অনেকগুলো জায়গায় সংস্কার আছে বিএনপি সবার আগে চেয়েছে। ইভেন বিএনপি বাস্তবায়নে সরকারকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে, তারা যে কোনো সময় বাস্তবায়ন করতে পারে। এখন দেখেন এই যে বিভাজনের মধ্যে সবচেয়ে মানে আশঙ্কার জায়গাটা হলো যে সংস্কারে কিন্তু বিএনপি এখন বাধা হয়ে দাঁড়ায় নাই। আপনি যদি জনপ্রশাসন সংস্কারে দেখেন, যাদেরকে সংস্কার করবেন, বিএনপি এবং এনসিপিতে মারামারি হতে পারে, জামাত ইসলামের সাথে মারামারি হতে পারে, অ্যাট দ্য এন্ড তো আসলে তারা একই স্ট্রিমের, দে আর দ্য পার্ট অফ দ্য পিপল। তারা জনপ্রতিনিধি, জনগণের সম্মতি নিয়েই কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করবে। কিন্তু যাদেরকে আপনি বেতন দিয়ে রাখলেন, তারা যখন প্রভুসুলভ আচরণ করে, সেই রকম একটা ব্যবস্থাকে যখন আপনি সংস্কারে হাত দিলেন, তখন আমরা দেখলাম যে ওই ব্যবস্থা, যারা এই সংস্কারের সুফল পেত জনগণ, সুফল পেত রাজনৈতিক দলগুলো, কিন্তু যাদেরকে সংস্কার করবেন তারা কিন্তু সেখান থেকে ছোবল মারলো। এখনও যেটা হচ্ছে, এখন কিন্তু নতুন কোনো অধ্যাদেশ হচ্ছে না, বরং 1979 সালে আপনার জিয়াউর রহমান যে অধ্যাদেশ করেছিলেন সরকারি চাকরি বিধিমালা, সেই অধ্যাদেশটা 2018 সালে এসে সেটাকে স্টপ করে দিয়ে এটা নতুন একটা আইন করা হলো। এই আইনটাকেই কিন্তু 2025 সালে আবার একটা অধ্যাদেশ দিয়ে আগের জায়গায় নিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা দেখলাম যে সচিবালয় 4 দিন ধরে অবরুদ্ধ এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টা পরে আবারও হয়তো তারা নামবে। এখন এই ধরনের এই সময় এই পরিবর্তনগুলোর প্রয়োজনীয়তা কি ছিল, যেটা একটু আগে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখেছি যে সরকার অনেকগুলো জায়গায় তার শক্তিমত্তার দিকে
না তাকিয়ে ফ্রন্ট খুলছে, কিন্তু ফ্রন্ট যে কীভাবে ক্লোজ করবে, একটা কাজ শেষ করার পর একটা কাজ যাবে, সিনক্রোনাইজেশনের ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি না। এবং এটা এই সরকারের শুরু থেকে একই কাজ হচ্ছে। আপনি যদি আহতদের নিয়ে বলেন, আপনি যদি শহীদ পরিবারের কথা বলেন, আমরা এখন পর্যন্ত 9 মাস পরেও দেখি আমরা এখানে আহতদের মধ্যে কেউ কেউ আপনার 20 মানে আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে। এই দায়টা কার? এই দায়টা তো আমরা দেখেছি যে রিজভী সাহেব সেখানে দেখতে গিয়েছেন, এনসিপি নেতারা সেখানে ইভেন ভয়ে দেখতে যান নাই, যেহেতু তারা তাদের সহযোদ্ধা, তাদের প্রতি আক্রোশ তো বেশি। কিন্তু এই দায়টা তো আসলে এনসিপিরও ছিল না, এটা আপনার বিএনপিরও ছিল না, এটা সরকারের দায়। একটি সরকার তার সরকারি বাহিনী দ্বারা যে জনগণকে পর্যদস্ত করেছে, আহত করেছে, তাদেরকে শহীদ করেছে, আরেকটি সরকার এই সরকারের পরে যারা আসছে তাদের প্রথম কাজ এটা হলো ফরজে আইন, যে তারা প্রথম সেই আহতদের পুনর্বাসন করবে, শহীদ পরিবারদের দিকে তাকাবে। আমরা দেখি যে সেই জায়গায় এখন পর্যন্ত একটা আপনার বিশৃঙ্খল অবস্থায় আছে। সংস্কারের কথা বলছি, বিচারের ক্ষেত্রে সেম অবস্থা হয়েছে। আমরা দেখেছি যে আগের যে ধারাবাহিকতায় আপনার গায়েবী মামলা ছিল, এখন দেখা যাচ্ছে গণহারে মামলা, এবং মামলা থেকে নাম প্রত্যাহারের জন্য বিভিন্ন দল, বিভিন্ন ব্যক্তির বিভিন্নভাবে ইভেন সমন্বয়কদের অনেকেই আপনার এই ধরনের বাণিজ্য যুক্ত হয়ে গিয়েছে। এটার দায়িত্ব আসলে জনগণের না, এটার দায় রাজনৈতিক দলের না। সরকার একটা জায়গায় স্ট্রং হতে হবে। সে যদি তার জায়গায় যদি সে স্ট্রেংথ না পায়, সে রাজনৈতিক দলগুলোকে বলবে যে আপনারা আমাকে সহযোগিতা করেন। কিন্তু আমরা তা না করে আমরা দেখেছি যে সরকার যেখানে তার স্ট্রেংথ পেতে পারতো যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে, সেই জায়গাটাকে বরং বিভক্তির মাধ্যমে আরও বেশি দুর্বল করে সরকার নিজে দুর্বল হয়ে যাচ্ছে। আমরা এই প্রেক্ষাপটে দেখি যে সংস্কারের যে জায়গাটা, আমরা একটু আগে আরেকটা মানে আলোচনায় ছিলাম যে বলছিলাম যে রেফারি যখন দুর্বল হয় তখন খেলোয়াড়দের মধ্যে মারামারি প্রবল হয়। এখন আমাদের হয়েছে কি, এখন সরকার যদি স্ট্রং হতো তাহলে সবাই কিন্তু ডিসিপ্লিন থাকতো। এবং এনসিপির যদি একটা রাজনৈতিক দলের কথা বলেন, ইভেন গণ অভ্যুত্থানকারী যে ছাত্র আছে, ছাত্র নেতারা আছে, তাদের এত বেশি আপনার শক্তিশালীভাবে 9 মাস পরে এসে বিপ্লবে ডাক দিতে হতো না। কিন্তু আমরা দেখেছি সরকার বিভিন্নভাবে যেই জায়গাগুলো তার আসলে ম্যান্ডেট, যে জায়গাগুলো তার বাস্তবায়ন করেই নির্বাচনের দিকে যেতে হবে, সেই জায়গাগুলোতে তার অনীহা এবং সেই জায়গাগুলোতে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলে ইভেন যে যারা সংস্কার চায় তাদের মধ্যকার কে বেশি সংস্কার চাচ্ছে, কে কম সংস্কার চাচ্ছে, তাদের মধ্যে একটা এলোমেলো অবস্থা সৃষ্টি করে আমরা দেখেছি। আপনি যেটা বলছেন আমি পুরোপুরি একমত যে সংস্কারটাই এখন সুদূর পরাহত হয়ে গিয়েছে। এই জায়গায় আমি প্রথমত আহ্বান করবো এই সরকারকে, আপনারা অনেকগুলো সংস্কার আছে যেগুলোতে বিএনপি, আমরা যদি বলি বিএনপি এখানে ভিলেন, তো বিএনপি অনেকগুলো সংস্কারে সায় দিয়েছে, একমত হয়েছে, আপনারা সেগুলো বাস্তবায়ন কোথায় করলেন? সেই জায়গাটা আসলে এখন ফিরিস্তিনের সময় এসেছে। আমরা অনির্দিষ্টকাল একটা সরকারকে দিতে পারি না যে সরকার সংস্কারের নামে অন্যান্য অনেকগুলো জায়গায় যেগুলো অপ্রয়োজনীয় সেই জায়গায় যুদ্ধের ফ্রন্ট খুলবে, খুলে জনগণকে আবার বিভক্ত করে এমন একটা জায়গায় নিয়ে যে আজকে দেখেন আমরা এটিএম আজহারের মামলার রায় নিয়ে আবার যে অভ্যুত্থানকারী ছাত্র জনতা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার মুখোমুখি অবস্থানে তৈরি হয়েছে। এই অবস্থান তো ছিল না তাদের মধ্যে। আমরা জানি যে এখানে কিছু কিছু দল তাদের রাজনৈতিক জায়গায়, তাদের ন্যারেটিভসের জায়গায় বিভাজন আছে, তাদের ভ্রান্তি আছে, কিন্তু এই সময়টা আসলে বিভাজনের না, এই সময়টা মুখোমুখি দাঁড়ানোর না। কিন্তু মুখোমুখি দাঁড়ানোর পরিস্থিতি কে তৈরি করে দিয়েছে? এই রাষ্ট্র, এই সরকারকে আমরা অনুরোধ জানাবো তারা যাতে এই ধরনের আপনার আমরা বলবো যে হঠকারীমূলক কাজ থেকে বিরত থেকে মূলত আমরা আহতদের এখন পর্যন্ত যে সুচিকিৎসা হয় নাই সেই জায়গাটায় আমরা পুনঃনিশ্চিত করতে আহ্বান জানাবো। শহীদ পরিবারদেরকে পাশাপাশি যে বিচার, যেই ট্রাইব্যুনাল দিয়ে বিচার হবে, আমরা দেখেছি সেই ট্রাইব্যুনাল আজকে আবার একটা প্রশ্নবিদ্ধ জায়গায় চলে গিয়েছে। এই জায়গাটা কিন্তু আমাদের সবার জন্য একটা মর্মান্তিক একটা বিষয়। আমরা এই যে ট্রাইব্যুনালটাকে আইন সংশোধন করে একটা গ্রহণযোগ্য জায়গা নিয়ে আসার চেষ্টা করছি, এই সময় দেখা যায় এই ট্রাইব্যুনাল একটা রায়কে বিতর্কিতভাবে আমরা আগামীতে যে রায়টা হবে, আপনারা জানেন যে ইতিমধ্যে একটি কি দুইটি মামলা রায়ের পথে ইভেন প্রসিকিউশন শুরু হয়েছে। এই প্রসেসটার মধ্যে দিয়ে যখন এই বিতর্কটা আসলো, আমরা কিন্তু পুরো ট্রাইব্যুনালটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং যেটা জাহিদ ভাইও বললেন, কামাল ভাইও বললেন যে যথাযথভাবেই এই যে পুরো যে বিচার প্রক্রিয়া 24-এর ফেসিবাদীদের দ্বারা যে গণহত্যা হয়েছে, বিচার প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করার একটা অজুহাত হিসেবে এই মামলাটা আসতে পারে। তো আমরা এই প্রেক্ষিতে আবারও বলবো যে সংস্কারের নামে বিভাজন নয়, বরং পুনর্গঠনের নামে ঐক্য, যে জায়গায় সবাই একমত সেটা আমরা চাই। এবং সরকারকে অনুরোধ জানাবো এ ধরনের বিভাজন উস্কে না দিয়ে যে যে জায়গায় একমত আছে সেগুলোকে দ্রুত বাস্তবায়ন করা। ধন্যবাদ। ডক্টর জাহিদ, আপনার কাছে আসে, এই এখনো পুরো সপ্তাহ গড়ায়নি, আলোচনা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, তিনি সেটা নিয়ে ভাবছেন এবং এ নিয়ে বেশ অনেকগুলো আলোচনা হলো তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের। জাপান সফরে যাচ্ছেন তিনি। প্রশ্ন হচ্ছে এই যে একটা টানাপোড়েন, সেটার কি মীমাংসা হয়েছে বলে আপনার মনে হচ্ছে কিনা? এবং যে প্রশ্নটা বিএনপি বারবার করছে আসলে যে নির্বাচনের রোডম্যাপ থাকা দরকার, ওনারা বলছেন যে সংস্কারেরও একটা রোডম্যাপ থাকা দরকার, সেটা থেকে কি অনেক দূরে এখন আমরা অনেক দূরে? মানে উত্তেজনাটা কমেছে, যে ইন্টেন্স একটা উত্তেজনা ছিল সেটা কমেছে, কিন্তু আমি মনে করি আমরা ম্যাল হ্যান্ডলিং হয়েছে।
মানে এখন এখানে মূল চালকের আসনে কে? চালকের আসনে সরকার। এবং আমাদের প্রধান উপদেষ্টা তার বয়স, তার অভিজ্ঞতা, তার সারা জীবনের অ্যাচিভমেন্ট যদি চিন্তা করি, আমরা তার কাছ থেকে অনেক ম্যাচিওর্ড আচরণ চাইতে পারতাম, চাওয়া উচিত ছিল। ধরুন উনি পদত্যাগ করবেন বলছেন, এটা আইদার কৌশল, আমি পদত্যাগ করবো বলি, সবাই এসে ঠেকাক, তারপর আমি আমার দুঃখের কথা বলবো, আমাকে কিন্তু এটা করতে দিতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে সত্যি সত্যি তিনি আপসেট, তিনি চলে যেতে চান, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরে আমাদেরকে জাহাজে ফেলে দিয়ে ক্যাপ্টেন আগে চলে যাচ্ছে। আমি প্রায় বলি যে টাইটানিক সিনেমাটা দেখার সময় আমরা প্রথম জানলাম ইতিহাসে ক্যাপ্টেনই শেষ পার্সন যে জাহাজ ত্যাগ করবে, তার আগে সবাই যাবে, শেষে উনি যাবেন, এর মধ্যে যদি জাহাজ ডুবে উনি জাহাজের সাথে ডুববেন। ওনার তাই করার কথা ছিল, আমি একেবারেই এক্সপেক্ট করিনি, এবং এটা সঠিক, এটা গুজবও ছিল না, যেটা নাহিদ ইসলাম এসে অন রেকর্ড বলেছেন, পরে উপদেষ্টা কমিটি থেকে, কমিশন মানে যে তাদের যে পরিষদ সেখান থেকেও এসছে। এরপর যেটা হওয়ার কথা ছিল, এরপর না, যখন এই ঘটনাগুলো ঘটছে, উচিত ছিল সরকারের দিক থেকে আলোচনায় বসা, আলোচনায় বসে যে ছবি তোলার কথা হলো, এগুলো একেবারেই লোক দেখানো, কারণ আলোচনা তো সরকার করতে চায় নাই। বিএনপি 4 দিন ধরে বলেছে, পত্রিকায় দেখলাম আমাদেরকে ডাকা হচ্ছে না, এরপর মিটিং দিয়ে নাকি আবার সেটা ক্যান্সেল হয়ে গেছে, তারপর শেষে হয়েছে। জামায়াতে ইসলামী বলছে সর্বদলীয় বৈঠক ডাকো, কিন্তু উনি তো ডিভাইসিভ কাজ করছেন। বিএনপিকে নিলেন, নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যাকে সে অপসারণ করতে বলছে। সরকার অপসারণ না করুক, তাকে রাখলাম, মানে হচ্ছে একটা বার্তা দিচ্ছি, আমি আসলে তোমাকে খুব বেশি গুণী না, উঠতে দেবো না। একটা গল্প পড়েছিলাম মমতাজুদ্দিন আহমেদের, এক রাজ্যে কলা গাছ নাই, তো আরেক রাজ্য থেকে কলা গাছ আনতে গেছে, তো বলছে কলা গাছ দেবো, কিন্তু তারা ভাবছে যে এখানে যদি কলা গাছ বেশি হয়ে যায় তাহলে তো সমস্যা হবে, তো কলা গাছের সাথে শর্ত হচ্ছে একটা বানর নিতে হবে, সো দ্যাট আপনি একটু একটু কলা খেতে পারেন, কিন্তু বানর আবার কলা গাছগুলোর কলা খেয়ে ফেলবে, সো অনেক কলা হবে না আর কি। সো আপনি এইরকম একটা কাজ করছেন, খুবই বাজে। এবং আমি আরেকটা কথা একটু সরাসরি বলতে চাই, নাহিদ ইসলামকে তিনি ডেকেছিলেন, আমি দল হিসাবে যখন এনসিপি গেছে, এনসিপি দল হিসেবে বিএনপি জামায়াতের সাথে যেতে পারে কিনা প্রশ্ন আছে, তুলছি না এখন, কিন্তু নাহিদ ইসলামকে উনি আলাদাভাবে ডেকেছেন, ডেকে তার কাছেও তিনি তার দুঃখের কথা, ক্ষোভের কথা, অভিমানের কথা বলেছেন। এইভাবে আপনি ডিসক্রিমিনেট করছেন, ফলে আপনার সাথে রিকনসিলিয়েশন হবে না। মিলিটারির সাথেও একই কথা, মিলিটারির একটা গোপনে, মানে তাদের একটা পার্সোনাল বৈঠকে বলা কথা পত্রিকায় এসছে, সেটা নিয়ে অফিসিয়াল স্টেটমেন্টে মিলিটারিকে, বিশেষ করে চিফকে এক ধরনের ধমক দেওয়া হয়েছে। আবার দেখুন মিলিটারি কিন্তু ক্ল্যারিফাই করেছে এবার অফিসিয়ালি, গতকাল এই ঘটনাটা ঘটেছে, জি, সেনা সদর থেকে। ওখানেও কিন্তু সরকারের সাথে উত্তেজনার একটা জায়গায় রয়েই গেছে, সেটা হচ্ছে করিডোর নিয়ে। তারা কিন্তু বলেছেন যে এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং বাংলাদেশের ঝুঁকির সাথে জড়িত কোনো ইস্যুতে তারা থাকবেন না। সো উত্তেজনা আসলে কমেছে বলে আমি মনে করি না। সরকারের উচিত হবে, আমি জানি না সরকার কেন যেন নিজেকে অতি শক্তিশালী মনে করছে, মানে চেয়ারগুলো এরকম, শেখ হাসিনা 5 তারিখ সকালেও তাকে খুব শক্তিশালী মনে করেছিলেন, যে আমি থেকে যেতে পারবো, আমাদের কাছে তথ্য আছে যে উনি মিলিটারিকে বলছেন তোমরা আরেকটু গুলি করলেই আমি থেকে যেতে পারি, ব্যাপারটা এইরকম। কেন বলছি, বাংলাদেশে এই সরকার ক্ষমতায় টিকে আছে মূলত দুটো শক্তির এন্ডোর্সমেন্টে, একটা বিএনপি, পলিটিক্যালি সে যদি বিরুদ্ধে চলে যায় উইল বি টাফ, আর সেনাবাহিনী। আমি সরি, এটা অনেকে থিওরিটিক্যাল ডিবেট করতে পারি, ডিবেটটা আমি এখন করছি না, ডিবেটটা হচ্ছে সেনাবাহিনী তো সরকারি, সেনাবাহিনীকে আমরা আলাদা হিসাবে দেখছি কেন, কিন্তু এটা বাস্তবতা। আফটার 5 আগস্ট সেনাবাহিনীর একটা ডিফারেন্ট ধরনের অবস্থান তৈরি হয়েছে, এবং সেনাবাহিনীর কথাবার্তায় কিন্তু এটা আছেও। সো আপনি দুটোর সাথে একসাথে কনফ্লিক্ট করছেন, এবং কোনো রকম কোনো রিকনসিলিয়েশনের কোনো পরিস্থিতি আমি আসলে এখন পর্যন্ত দেখি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনের একটা সুনির্দিষ্ট ডেট, এটা ডিসেম্বরের মধ্যে না হলেও এটা যদি ফেব্রুয়ারির মাঝামাঝির দিকেও হয়ে থাকে, একটা সুনির্দিষ্ট ডেট ঘোষণা করা, এবং যেটা সবচেয়ে জরুরি, এখন এটা পত্রপত্রিকায় চলে এসছে, বিদেশি মিডিয়া আসছে, আল জাজিরাতে এসছে, মানে সেনাপ্রধানকে অপসারণ করার চেষ্টা থেকেই সেনাবাহিনীর সাথে রিসেন্ট যে টাসল হচ্ছে, সেটার কারণ ওটা। একজন স্পেসিফিক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি ডিফেন্স মিনিস্ট্রিতেও ডক্টর ইউনুসকে সাহায্য করেন, তাকে দিয়ে এই ধরনের আলোচনা এখন বিভিন্ন জায়গায় ফরমাল নিয়ে এসছে। এখানে সরকারকে 2-1টা পদক্ষেপ নিতে হবে। জনাব খলিলকে ডিফেন্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই পদগুলো থেকে সরানো উচিত, তাহলে অন্তত এই বার্তা মিলিটারিকে দেওয়া যাবে। একটা ইলেকশনের ডেট যদি দেওয়া যায় তাহলে বিএনপি শান্ত হবে। সরকার কি কিছু চাইবে না? চাইবে, সরকারের তো অনেক কিছু চাওয়া আছে। এগুলো দেওয়ার পর আপনি বিএনপির সাথে নেগোশিয়েটটা ইজি হবে। এই যে মৌলিক সংস্কারের কথা আসলো, কথার কথা, বিএনপি যদি বলে আমি একটাও নেব না, তো আপনি ইলেকশন দেবেন না? বিএনপিকে সংস্কার মানতে হবে। বিএনপি যদি বলে আমি এটা কনসিকুয়েন্স মেনে নিয়ে সংস্কার মানি না, আমি কনসিকুয়েন্স মেনে নেব, ভোটের সময় এনসিপি যাবে, জামায়াত যাবে, যারা যারা তারা দেখাক বিএনপি সংস্কার চায় না, বিএনপি খারাপ, বিএনপিকে ভোট দিও না, ও তো এই কথা বলতে পারে। তার চাইতে এটা যখন করছেন তখন সোসাইটির চাপ তৈরি হবে, বিভিন্ন জায়গায় চাপ তৈরি হবে, তখন বিএনপিকে বলা হবে তুমি কাঠামোগত বা মৌলিক সংস্কারের অন্তত এটা একটু মেনে নাও।
ডিল কিন্তু এভাবে হয়, কিন্তু আমরা দেখছি ডক্টর ইউনূস খুবই হার্ড লাইনে যাচ্ছেন। যে স্টেটমেন্টটা অফিসিয়ালি আসছিল উনি জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবেন। কে জনগণ, কারা জনগণ? আর উনি একটা সরকার, উনি এভাবে কথা বলতে পারেন? দরকার আছে বলার? প্রয়োজন নেই। সো আমি দেখছি এটাই ফ্রাস্ট্রেটিং। আমাদের মনে হয় সমঝোতা, আলোচনা এবং সেটার মাধ্যমে সব পক্ষই পরস্পর ছাড় দেবে, দিয়ে করবে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো লক্ষণ দেখছি না। তাহলে সামনে কোন রাস্তা কি? দ্রুত যদি বজায় থাকে উত্তেজনা, আমার ধারণা যেটা আরেক দফা টাফ কিছু হবে এবং সরকার বুঝতে পারবে সরকার তাকে যত শক্তিশালী মনে করছে, সরকার আসলে এত শক্তিশালী না। আমি একটা ঘটনা বলে ফেলি সরাসরি, মানে ডক্টর ইউনূস সম্ভবত মনে করছেন তার চলে যাওয়ার পরিস্থিতি হবে, এটা শেষ পর্যন্ত কেউ মেনে নেবে না। মানে বিএনপিও যদি দেখে ওই পরিস্থিতি হবে, সেনাবাহিনীও যদি, কারণ ওই সময় কি হবে, কে হবে, যে আনস্টেবল পরিস্থিতি হবে, সেই মানে ভয়েই তার এই জায়গাটা করবে না বলে উনি হয়তো ধারণা করছেন। বিএনপি অলরেডি বলেছে, এবং শুধু সেটা না, আমি একটু খুব ক্রুড একটা কথা বলেই ফেলি। ডক্টর ইউনূসকে যখন প্রয়োজন সবচেয়ে বেশি ছিল, ওই সময়টা কিন্তু পার হয়ে গেছে। এই সময় ওনার কোনো বিকল্প ছিল না। 5 আগস্টের পর ডক্টর ইউনূস ছাড়া আর কেউ যদি দায়িত্ব নিতেন, আমরা জাস্ট শেষ হয়ে যেতাম। ইন্ডিয়া ওই ইনস্ট্যান্টলি যা যা করতে পারত, ওই সময়টা এখন ইজ ভেরি মাচ আন্ডার কন্ট্রোল। তো সুতরাং এটাকেও তাদের এভাবে দেখা সম্ভবত ঠিক হবে না যে উনি একেবারে ইনডিসপেন্সেবল। এটা হয় না, এটা পৃথিবীতে কেউই সেটা নন। তো সুতরাং আমি ধারণা করি তার সরকার যেরকম হার্ড লাইনে আছে, শক্ত আছে, যদি সেটা হয় আরেক দফা কিন্তু এই চাপ তৈরি হবে, চাপ তৈরি হয়ে শেষ পর্যন্ত আলোচনায় আসতে হবে এবং সরকারকে এই বাস্তবতাটা মানতে হবে, এই দুইটা শক্তির সাথে নেগোশিয়েট করে, এবং তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম যদি এস্টাবলিশ না হয়, আমাদের কপালে খারাপই আছে এই তিনটা শক্তি। ছোট্ট একটু যোগ করি, সেনাপ্রধান যেটা এরই মধ্যে স্পষ্ট করেছেন একদম বাংলা ভাষায়, যে পরে যখন খারাপ পরিণতি হবে আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না। একজন সেনাপ্রধান কিন্তু এটা সর্বোচ্চ মন্তব্য করেছেন। অর্থাৎ 5 আগস্টের ওই ঘটনায় সেনাবাহিনী কিন্তু সেনা থাকেনি, তারাও কিন্তু এক অর্থে জনতাই হয়ে গেছে। তো আমাদের ওই বিষয়টা একটু মাথায় রাখা দরকার আছে প্রত্যেকেরই। আবার অবদান অস্বীকার করার একটা প্রবণতা যেটা, সেটা হয় যখন কোনো ঐতিহাসিক অর্জন হয়, তখন অনেকেই ওইটার মধ্যে অবদান একটু কার বেশি কার কম সেটা হতে পারে। আবার নির্বাচন যেহেতু সামনে, এই ক্ষেত্রে বিকল্প ভাবনা আসে, বিরোধ আসে, তর্ক আসে, বিতর্ক আসে। কিন্তু তর্কের নামে যেটা এখন বাজারে চলছে রাজনীতির ময়দানে, যেই ভাষায় কথা বলা হচ্ছে, যেসব তথ্য বাজারে ছাড়া হচ্ছে, কে কোথায় তদবির করছেন, কে কোথায় কি লেনদেন করছেন, এসবও কিন্তু আসছে। তো গণমাধ্যমের এই সোর্সগুলো কি? সোর্স হচ্ছে এনসিপি কোথায় কি করে, সেটা যেমন একটা দল থেকে আসে, আবার ওই দলটির কোন নেতা কোথায় কি করেন সেটার বেশিরভাগই কিন্তু এনসিপির কাছ থেকে আসছে। এটাও কিন্তু এক ধরনের বেদনার, যেখানে এনসিপির একটা অভিভাবকত্ব আছে এই কারণে যে বয়সে ছোট। তখনও কেউ কেউ বলেছেন যে ছোট মুখে ছেলেরা বড় বড় কথা বলে, তোরা তো একটা বড় কাজ করে দেখিয়েছে, সেই ক্ষেত্রে একটা দায়িত্ব বর্তায়। কিন্তু ওই দায়িত্বের জায়গায় তাদেরও ব্যাপক ঘাটতি আছে। তাদের অভিভাবকত্ব, বয়স কম হোক, অভিভাবকত্বের বিষয় আছে। তারা হয়তো বাস্তবতাটা একসময় বুঝেনি, যে একসময় প্রশ্ন আসবে যে তোমার দাঁত উঠেছে কিনা, বয়স কত, তোমার নিবন্ধন আছে কিনা, ভোটার হয়েছে কিনা। এটা হচ্ছে বাস্তবতা। 5 আগস্ট পর্যন্ত কিন্তু এই প্রশ্ন ছিল না। তখন পর্যন্ত কোনো ছোটরা, আমাদের সোনামণি, লক্ষ্মীমণি, আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষার্থীরা, এইসব সম্বোধনে কিন্তু হতো। জি, ধন্যবাদ। জনাব আলাউদ্দিন, যদি আর কিছু যোগ করার থাকে। হ্যাঁ, এখানে খুব সুন্দর আলোচনা করেছেন জাহেদ ভাই এবং কামাল ভাই। একটা বিষয় আমরা ভুলে গেলে চলবে না, যে গণ অভ্যুত্থানের পর আমরা যে সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, এটা ঐতিহাসিক, এবং আমরা মনে করছি না যে আমাদের জীবদ্দশায় আরেকটি গণ অভ্যুত্থান করার পরিস্থিতি তৈরি হবে, এবং আমরা সেটা চাইও না। তো এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাতে পারি, পরবর্তীতে হয়তো বা ওকে দোষারোপ করবে, ওকে দোষারোপ করবে, কিন্তু এই প্রজন্ম যে নতুনভাবে বাংলাদেশকে আপহোল্ড করার যে স্বপ্ন দেখেছিল, ইভেন বাংলাদেশের অধিবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, তারা আনকন্ডিশনালি যেভাবে বাংলাদেশের প্রতি তাদের লয়্যালটি প্রকাশ করেছিলেন এবং অনেকে ফিরে এসেছেন, আমরা মনে হয় যে একটা বড় জেনারেশনাল লস আমরা ফেস করব। এখানে আমরা অনেকগুলো জায়গায় দেখি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেরকম আছে, বাংলাদেশ একটা ডিভিডেন্ডের শেষ পর্যায়ে আছে। আমরা এখানে ডেমোগ্রাফিক ডিজাস্টার তৈরি হতে পারে যদি আমরা এই সময়টাকে মিস করে যাই। এই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে এখানে এনসিপি কিংবা বিএনপি, জামাতে ইসলামী, নাগরিক ঐক্য কিংবা এখানে অন্যান্য যে দলগুলো আছে, আসলে এই দলগুলো তো জনগণের ম্যান্ডেট নিয়ে
দেশ পরিচালনা করতে চায় আসলে, তো জনগণটা কোথায় আসলে, জনগণের যে আবেগ, এই যে কোনো দল মতের তোয়াক্কা না করে জুলাই আগস্টে যেভাবে জনগণ রাস্তায় নেমে এসেছিল, সেই জনগণটাকে আমরা হারিয়ে ফেলছি। আমরা যদি সেই জনগণকে আবার পুনরায় রিভাইভ করতে পারে, জনগণের আকাঙ্ক্ষাটা বুঝতে পারে, আমার মনে হয় সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাবে। ধন্যবাদ। ডক্টর জাহিদ যদি আর কিছু যোগ করার থাকে। আমি খুব আশাবাদী নই, আমি সামনে কিছু সমস্যা দেখছি কারণ আমি এতদিন পর্যন্ত আমার একটা আশার জায়গা ছিল যে আমরা ধারণা করতাম সরকারের একটা অংশ, কিছু মানুষ এক ধরনের কনফ্লিক্টের কথা চিন্তা করে তারা তাদের ক্ষমতাকে আরেকটু দীর্ঘায়িত, মানে এটা জুনের ওপর দীর্ঘায়িত করতে, এই ধরনের আলাপ ছিল। কিন্তু সাম্প্রতিক সময় প্রধান উপদেষ্টার অ্যাটিটিউড, কারণ যা যা স্টেপগুলোর কথা বললাম এগুলো ওনার সিদ্ধান্তেই নেওয়া হয়েছে। এখনও উনি যখন প্রকাশ্যে একটা দলের প্রতি, ইনফ্যাক্ট এটা এনসিপির ক্ষতিও করছেন উনি, আমি জানি না উনি ফিল করেন কিনা। ফিনান্সিয়াল টাইমসকে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তার বায়াস দেখা গেছে, এখনও এটা করছেন। এটা করে দিনের শেষে ভালো কিছু হচ্ছে না এবং অন্য দলগুলোর আস্থাহীনতা তৈরি হচ্ছে। সো আমি দেখছি যে প্রধান উপদেষ্টাই যখন ভুল করতে শুরু করছেন, এটা আমার কাছে খুবই অ্যালার্মিং লাগে। আমি আশা করি তিনি এই জায়গাগুলোতে ঠিকঠাক করে ফেলবেন নিজকে। যদি না হয় তাহলে বারবার বলছি আমাদের খুবই সিরিয়াস প্রবলেম অপেক্ষা করছে। আর কোনো ক্রমেই তিনি এই ধরনের কথা যেন না বলেন যে তিনি আর থাকবেন না, ওনাকে থাকতে হবে। এবং একটা কথা মনে রাখতে হবে, আমরা জীবনে হয়েছে না পরীক্ষা দিতে গেছি, এত পাবো, কিন্তু পরীক্ষার হলে অঙ্ক দুইটা মেলে নাই, টাইম নষ্ট হয়ে গেছে। সো আমি তখন তাড়াহুড়ো করে দেখছি, আচ্ছা ঠিক আছে ওইটুকু মিলিয়ে যাই। সো আপনি যা চেয়েছেন সবকিছু আপনার চাওয়া মতো হবে, এই যে চিন্তা যদি ডক্টর ইউনূসের মতো মানুষ অ্যাট দ্য এজ অফ 85 ইয়ার্স, উনি যারা দুনিয়া দেখেছেন, এত জ্ঞান এত বুদ্ধি, তিনি যদি মনে করেন হুবহু সব হতে হবে তা তো না। আপনাকে রিয়ালাইন করতে হবে, আপনার টার্গেট নতুন করে সেট করতে হবে। এগুলো করে আমাদের এখন খুব বেশি এক্সপেক্ট করার জায়গা নাই। অল্প যে জায়গাগুলোতে একমত হচ্ছি, মানে এই জায়গাগুলোকে আমরা একমত হয়ে দ্রুত কিছু সংস্কার করে ইলেকশনের ডেট এবং সেটা নিয়ে নেগোশিয়েট করে শেষ করা দরকার। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি।